বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, 2021-এর শেষ প্রান্তে আমরা হিসেব নিকেশ করবার সময় এসছে যে 21 কেমন গেল, সামনের বছরটিতে চ্যালেঞ্জেস কি। তার চেয়ে বড় কথা যে এই মাসটিতেই আমরা আমাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করলাম, বিজয়ের 50 বছর। বাংলাদেশ স্বাধীন 50 বছর পূরণ করলো এবং এই 50 বছরে আসলে বাংলাদেশ কতটা এগোতে পারত, কেন পারল না, সেই সব নানা বিশ্লেষণ করবারও একটা সময় এসছে যে আগামী 50 বছর পরে আসলে আমরা বাংলাদেশকে কোথায় দেখতে চাই। নানা ক্ষেত্রে এই বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করছি, নানা অতিথিদের নিয়ে, নানান বিষয় নিয়ে। আজকে আমরা মূলত জোর দেবার চেষ্টা করব বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং বিশেষ করে আমাদের তৈরি পোশাক খাত এবং সেই সঙ্গে জিও পলিটিক্সে যে পরিবর্তনগুলো এখন সামনে চলে এসছে, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ, ক্লাইমেট চেঞ্জকে ঘিরে যে ধরনের চ্যালেঞ্জ আছে, সেই সব চ্যালেঞ্জকে মাথায় রেখে আসলে সামনের দিনে আমাদের এই অর্থনৈতিক খাত এবং তার যে প্রধান চালিকা শক্তিগুলো, সেগুলোর জন্য কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং সেগুলো মোকাবেলা করবার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত। কথা বলবার জন্যে অতিথি দুজন আমার বায়ে বসা আছেন। বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BGM এর পরিচালক এবং এনভা গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেরিন সালাম ঐশী, এবং আমার ডানে রয়েছেন অর্থনীতিবিদ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক পারভেজ করিম আব্বাসী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ব্যারিস্টার ঐশী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। যদিও মুক্তিযুদ্ধ সেই অর্থে আপনার দেখবার কোনো কারণ নেই, কোনো সুযোগ ছিল না, বাট ইতিহাস আমরা সবাই জানি। 50 বছর আগে আমরা কোথায় ছিলাম সেটাও আমরা জানি এবং আজকে এসে কোথায় দাঁড়িয়েছে। তো আমি একটু বুঝতে চাই, এবং আপনি যেহেতু একেবারে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন সক্রিয় মানুষ এবং তরুণ প্রজন্মের একজন হিসেবে বুঝতে চাই যে বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে শক্তিমান জায়গা কী কী, মানে স্ট্রেংথ কী কী দেখেন আপনি চোখে, এবং উইকনেস কী কী? ধন্যবাদ জিলু ভাই। আমি আপনার থ্রুই অনুষ্ঠান দেখছেন চ্যানেলের সকল দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে হ্যাঁ, এটা একটি দুঃখজনক বিষয় যে আমরা স্বাধীনতার চেতনাটিকে ফিল করছি মানুষের কাছে কথায় শুনে, বাবা মার কাছে শুনে, আত্মীয় স্বজনের কাছে শুনে, কারণ আসলে হ্যাঁ, ওটা দেখার সৌভাগ্য হয়নি। তবে একটি স্বাধীন দেশে জন্মগ্রহণ করে সেই দেশের কিন্তু সকল অ্যাডভান্টেজেসগুলো আমরা ভোগ করে যাচ্ছি। যখন একটি স্বাধীন দেশের কথা মনে হয়, আসলে কিছু জিনিস তো না বললেই না। বাংলাদেশ হাঁটি হাঁটি পাপা করে কিন্তু 50 বছর পেরিয়ে গিয়েছে। দেখতে হয়তো বা 50টি বছর খুব একটা বেশি নয়, কিন্তু একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেটাকে অনেকে বটমলেস বাস্কেট হিসেবে রেফার করত, এখন কিন্তু আমরা একটি নজির হয়ে আছি পৃথিবীর বুকে, যাকে আমাদেরকে ডেভেলপমেন্টের রোল মডেল হিসেবে দেখা হয়। তো এইখানে কিছু মানুষের অবদান আসলেই আনকম্পারেবল। আসলে এখানে আমি সর্বপ্রথম স্মরণ করতে চাচ্ছি শ্রদ্ধার সাথে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার একটি ত্যাগ ছিল, যেই ত্যাগের কারণে আজকে এই স্বাধীনতা পাওয়া। একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন, যিনি আজকের এই প্রেজেন্ট যে বাংলাদেশটা আছে, সেটার স্বপ্ন কিন্তু তিনি অনেক বছর আগে দেখেছেন। তো সেই স্বপ্নটিকে আসলে সাকসেসফুলি আমি বলবো তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পূরণ করছেন। যে বাংলাদেশকে আমি দেখি সেই বাংলাদেশ অনেক সাকসেসফুল। যে বাংলাদেশে আমরা আছি সেই বাংলাদেশ আসলে বিভিন্ন পৃথিবীর উন্নত দেশে বিভিন্ন নামে পরিচিত, এবং একটি নাম হচ্ছে যে ব্র্যান্ডটাকে আমার যারা অ্যানসেস্টার্স আছে, যারা ফার্স্ট জেনারেশন অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরের ব্যবসায়ীরা আছে, তারা সেটেল করেছেন, সেটা হচ্ছে মেড ইন বাংলাদেশ। আমরা যখন বাংলাদেশকে বিশ্বের বুকে তুলে ধরি, ওয়ান অফ দ্য মেজর ব্র্যান্ডিংস উই ডু ইজ মেড ইন বাংলাদেশ ক্লোথস, দ্য আইটেমস। মানুষ কিন্তু বাংলাদেশের নাম বলতেই অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি থেকে অনেক সুন্দরভাবে একটি পরিচিতি দেয় বিশ্বের বুকে বিভিন্ন দেশে। তো আমি মনে করি যখন আমি বাংলাদেশের অর্থনীতি একটি মূল চালকের কথা বলছি, আমি অবশ্যই অ্যাপারেল টেক্সটাইল সেক্টরটির কথা একদম প্রথমে তুলে ধরতে চাই। বাসাইডস বিইং দ্য হাইয়েস্ট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর, এটি কিন্তু আসলে আমাদের অর্থনীতির একটি অনেক বড় অবদান রেখেছে। আমাদের দেশের সবথেকে বড় শক্তি হচ্ছে আমাদের মানব সম্পদ, এবং সেই মানব সম্পদটিকেই কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করছে আমাদের এই সেক্টরটি।
কর্মসংস্থান তৈরি করা এবং সেটাকে বজিয়ে রাখা কিন্তু আসলে আমি বলবো সাফারিং অল দ্য চ্যালেঞ্জেস ইন দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড, এটা কিন্তু চারটি কথা নয়। আসলে আমরা শুধুমাত্র আপনি দেখবেন কিছু না, আমরা জাস্ট একটা বছর পিছিয়ে যাই। আজকে থেকে যখন লাস্ট ডিসেম্বরের কথাই যদি আমি বলি, আমরা কিন্তু খুব একটা সুখকর পজিশনে ছিলাম না। আমাদের যেমন বাসায় যখন আমি কাজ করছি, আমার বাসায় কিছু কর্মসংস্থানে কিছু লোকজন আছে যারা আমাদেরকে সাহায্য করে থাকে, হাতে গোনা হয়তো বা যদি বড় জোর ধরে থাকি 20 জন, তাও অনেক মানুষের এর থেকে অনেক কম থাকে। সেটা নিয়ে অনেক মানুষের ভাবনা যে আমরা এই কোভিডের মধ্যে তাদেরকে লেট গো করে দিই, কারণ আসলে চালাতে পারছি না। সেইখানে এই ইন্ডাস্ট্রিটি অ্যাপ্রক্সিমেটলি প্রত্যক্ষ পরোক্ষভাবে 2 কোটি মানুষকে কিন্তু সাপোর্ট দিয়ে আসছে। তো আমি মনে করি এই সেক্টরটি এমন একটি মূল চালক যেটাকে আসলে আমরা ফেলে দেওয়া কিংবা সাইডলাইন করা কোনোভাবেই সম্ভব নয়। এবং এটি একটি মানে কি বলবো, জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কিছু টাইমলি ডিসিশন। আপনি দেখবেন লাস্ট ইয়ার কিন্তু আমাদের এই সেক্টরটিকে একটি ওয়েজ সাপোর্ট দেওয়া হয়, উইচ ওয়াজ আ গ্রান্ট, আ লোন। অনেকের অনেক রকম আশঙ্কা ছিল যে কেন এই সেক্টরটিকেই দেওয়া হচ্ছে, কেন অন্য সেক্টরকে দেওয়া হচ্ছে না, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন উঠেছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর ডিসিশনের উপরেও অনেকে আঙুল উঠিয়েছেন। আমি মনে করি যে তার এই যে দূরদর্শিতা ছিল, এটার কারণে কিন্তু এই সেক্টরটি আবার, আমি বলবো না ফিরে দাঁড়িয়েছি, কিন্তু আমরা ফিরে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমরা অনেকটুকু সক্ষম এখন। আমরা ভালো দিন দেখা শুরু করিনি, কিন্তু আমরা খারাপ দিন থেকে বের হয়ে আসার চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে। আমরা সেই সাপোর্টটি পাওয়ার কারণেই কিন্তু এখন আপনি বলেন ছোট মাঝারি, এমন না যে তারা এফেক্টেড হয়নি কিংবা অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হয়নি, কিন্তু সেই ইন্ডাস্ট্রিগুলো আবার দাঁড়াচ্ছে। এবং আমরা মনে করি অবকাঠামোগতভাবে আরও যদি কিছু ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট আমরা দিয়ে থাকি, এবং আরেকটি অবশ্যই আবেদন এই স্টেজের মাধ্যমে আমি করব, যে প্রণোদনাটা দেওয়া হয়েছিল সেটা যদি একটু আমরা পেমেন্টের টাইমটা, স্প্যানটা একটু বাড়িয়ে দেওয়া হয়। কারণ এটা খুব নর্মাল একটা জিনিস, আমরা লোনটা নিয়েছি, একটা ইনকাম আসার পরেই তো সেটাকে আবার রিপে করতে হবে। তো প্রত্যেকটি ইন্ডাস্ট্রিকে যদি সেটা আর্ন করার টাইমটা দেওয়া হয়, আমার মনে হয় একটা তো এটা চাকাটা 24/7 আমাদেরকে একদম ক্লকওয়াইজ ঘুরছে, ওটাকে একটু ঘুরতে দেওয়ার সময় দিতে হবে। তো সেই সময়টা যদি একটু আমাদেরকে বাড়িয়ে দেওয়া হয়, অবশ্যই আমরা সাপোর্ট পেয়েছি, এটা একটি অনুরোধ। এবং আমি মনে করি এটা কেন চাওয়া হচ্ছে সেটারও যৌক্তিকতা আমাদের সরকার বুঝবে এবং এটাকে রাখবে। তাছাড়া আমি মনে করি যে যখন একটি এত বড় ইন্ডাস্ট্রিকে আমরা দেখছি, আমরা যখন এত বড় একটি কর্মসংস্থান করছি, এই ইন্ডাস্ট্রিটার কয়েকটা জায়গায় কিছু লুপহোলস তো অবশ্যই আছে। সেটার মধ্যে আমি মনে করি যে আগামীতে যখন আমরা ফিউচার প্ল্যানিং করছি, আমাদের আপনি দেখবেন হু গাইডলাইন্স অনুযায়ী কিংবা ইতিমধ্যেই ফ্রান্সে কিন্তু লকডাউনের একটি প্ল্যানিং চলছে, কারণ ওখানে 1 লাখ কেসেস অফ কোভিড অলরেডি রিপোর্টেড। দিল্লিতে আমাদের একদম নিকটতম নেইবার্স দিল্লি অলরেডি আজকে রাত থেকেই মনে হয় তারা কারফিউ শুরু করে দিয়েছে, নাইট কারফিউ, কারণ তাদেরও হাইয়েস্ট, জুনের পরে হাইয়েস্ট কেসেস হয়েছে। তো সব কিছু অনুযায়ী কোভিড কিন্তু আমাদেরকে ছেড়ে যায়নি এবং ইতিমধ্যে খুব নিয়ার ফিউচারে ছেড়ে যাবে বলে আমরা মনে করছি না। তো এই জন্য আমাদের একটি অনুরোধ যে কিছুই যেভাবেই হোক না কেন, পলিসি সাপোর্ট থেকে শুরু করে কিছু সার্ভিস পয়েন্টসেও আমাদেরকে সাপোর্ট দেওয়া। সেখানে আমি আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অ্যাসিস্ট্যান্স অবশ্যই চাবো, কেননা তারা হচ্ছেন মেইন সার্ভিস পয়েন্টসগুলাই কন্ট্রোল করছেন, এবং সেখানে কিছু ইজ অফ বিজনেস করার যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমি মনে করি শুধুমাত্র যে যারা পুরানো ব্যবসা করছেন তাদের জন্যই নয়, যারা নতুন উদ্যোক্তারা আসছেন তারা আরও ইনফ্লুয়েন্সড হবে এবং তারা এনকারেজড হবে টু কাম ব্যাক ইন দ্য মার্কেট অ্যান্ড স্টার্ট নিউলি অ্যাগেন। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার পারভেজ করিম আব্বাসী। ঐশীর কথা বোঝা গেছে যে ঐশীর বাবার জেনারেশন আসলে ব্যবসাটা শুরু করেছে, ভিতটা তৈরি করেছে এবং সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব তাদেরকে। সো তাকে সামনে রেখে আমি আপনার কাছ থেকে যেটা বুঝতে চাই, এবং আমি শেষে তার কাছ থেকে বুঝবো যে তারা আসলে এই বিষয়টা কতখানি বোঝে বা বিবেচনার মধ্যে রাখে। যে এখন ভূ রাজনীতিতে অনেক পরিবর্তন হচ্ছে, নানা রকমের মেরুকরণ হচ্ছে, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ আছে, বিশেষ করে ক্লাইমেট ইস্যু একটা বিগ চ্যালেঞ্জেস। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে গেলে বা এখানে আমরা যে স্বপ্ন দেখছি 2041-এ উন্নত দেশ হব, তার আগে আমরা গ্রাজুয়েশন করছি, 2026-এ 2030-তে আমরা এসডিজির অর্জনগুলো শেষ করব। কিন্তু সেগুলোকে টেকসই করা, সেগুলো নিশ্চিত করবার জন্যে এই যে আমাদের ভৌগোলিক সীমানার বাইরে যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো
ধারণ করে আসলে আমরা কতটা এগোতে পারছি বা সেগুলো মোকাবেলার জন্য কতটা প্রস্তুত বাংলাদেশ? খুবই মানে আপনি একটা মানে চিন্তার খোরাকে একটা প্রশ্নের মধ্যে আছে এখানে। আমি এটা খাতে আস্তে আস্তে এখানে নিচে ছিল ভাই, ধন্যবাদ। এবং ব্যারিস্টার ঐশী খুব সুন্দরভাবে ওনার বক্তব্যতে ধরে রেখেছেন। আমি জাস্ট এখানে আস্তে আস্তে শুরু করছি, কেন ওনার আই ট্রাই টু কম্বাইন যে রেডিমেড গার্মেন্টস এবং হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে বাংলাদেশে নট অনলি ক্লাইমেট অলসো দ্য জিওপলিটিক্যাল চেঞ্জ দ্যাট উইল অলসো কাম হোপফুলি। সো এখানে হচ্ছে যে রেডিমেড গার্মেন্টসে কিছু কিছু যথেষ্ট আমাদের এখানে অবভিয়াসলি এটা হচ্ছে যে ওরা কনসিস্টেন্টলি ওরা ভালো পারফর্ম করছে, এবং এটা হচ্ছে যে আমাদের অর্থনীতি রেডিমেড গার্মেন্টস এবং হচ্ছে যে আমাদের রেমিটেন্স, এটা রেমিটেন্সের কথা ভুললেও চলবে না, কেননা আমাদের প্রায় 1 কোটি লোক 1980 সাল থেকে বাইরে কাজ করছে। তো এখান থেকে প্রায় প্রত্যেক বছর আপনি অফিসিয়ালি যদি বলি প্রায় $25 বিলিয়ন মতো এমনি পারে, এর চেয়ে বেশিও আসে। আর রেডিমেড গার্মেন্টস তো আছেই, 38 থেকে 40 বিলিয়ন ডলারের মতো গড়ে আসে। এবং ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কিন্তু এখানে আপনি যেখানে বলছেন এখানে এটার মধ্যে রেডিমেড গার্মেন্টসে কিন্তু বাংলাদেশের যথেষ্ট এখানে অবদান আছে। অবদানের মধ্যে আছে কেননা হচ্ছে যে আমরা গ্রিন গার্মেন্টস যেটাকে বলছি, গ্রিন গার্মেন্টসের মধ্যে এখানে হচ্ছে যে এটা আমাদের LEED লিড যে সার্টিফাইড যে ফ্যাক্টরিজগুলো আছে 152টা আছে, এবং এর মধ্যে পৃথিবীর যে 100টা বড় যে গ্রিন ফ্যাক্টরিজ আছে এর মধ্যে 40টি আছে বাংলাদেশে, এবং 500টি আছে এই প্রসেসের সার্টিফিকেট পাওয়ার জন্য। তো ভবিষ্যতে মার্কেটের জন্য এন্টারপ্রেনারদের জন্য একটা ব্যাপার কি আছে, এবং বাঙালিদের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে তারা হচ্ছে কি যত ধরনের চ্যালেঞ্জ হোক ওরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারে। এটা হচ্ছে এই দেশের মাটির একটা বিশেষ গুণ। আমরা তো সবসময় তো আমরা যেটা বলি যে নানান ধরনের এখানে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ থেকে মোকাবিলা করে উঠেছে, তো এটা আমাদের রক্তের মধ্যেই আছে। তো এবং এটার সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে এবার COP26 যেটা জিদুর ভাই আপনি জানেন যে গ্লাসগোতে গেছে, BGM-এর একটা বড় ডেলিগেশন গেছিল। সো ওরা কিন্তু অলরেডি এখানে এটা টেলিগ্রাফ করছে যে ওরা হচ্ছে চেঞ্জিং ইকোনমিক সার্কামস্টান্সেস, চেঞ্জিং হচ্ছে যে কনসিডারেশনস যে ফরেন বায়ারদের ওটার সাথে করা হচ্ছে। সাথে সাথে সমস্যাগুলো আছে, সাথে সমস্যাগুলো একই সাথে হচ্ছে যে বড় গার্মেন্টসগুলো সার্ভাইভ করছে, কিন্তু আপনি যদি মাঝারি গার্মেন্টসগুলো আছে এটা এগুলো কিন্তু যথেষ্ট চাপের মধ্যে আছে। সবাই চাপের মধ্যে আছে, কম আর বেশি। এর মধ্যে হচ্ছে যে আপনার এখানে যে আপনার যে কাঁচামালের দাম, যেখানে হচ্ছে স্পেশালি কটনের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে গ্লোবাল যে এনার্জি প্রাইসেস যেটা আছে এটা বেড়ে গেছে, এবং আমাদের কিন্তু এখানে ইনফ্লেশন যেটা মুদ্রাস্ফীতি এখানে এটা কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে গেছে। অগস্ট 2016 পর থেকে কিন্তু সবচেয়ে বেশি আসছে। ডিজেল এবং কেরোসিনের দাম 23% বেড়ে গেছে নভেম্বরে। তো এইগুলো কিন্তু একটা করে চাপ আসছে। আমাদের টাকার মান কিন্তু আমরা ইচ্ছা করে আমরা এক ধরনের একটা বলি কি এটা একটা অবমূল্যায়ন করে রাখি, যাতে হচ্ছে আমাদের একটা রপ্তানি খাতে যেতে আমরা যদি একটা সুবিধা পাই, এক্সপোর্ট কম্পিটিটিভনেস যেটা বলি। এটার জন্য আমাদের অন্যান্য যে কাঁচামাল আছে রপ্তানি করার দামটা বেড়ে যাচ্ছে, কস্ট পুশ ইনফ্লেশনটা আছে। এর মধ্যে হচ্ছে গোদের উপর বিষ ফোড়া, এটা হচ্ছে যে এখন হচ্ছে ভূ রাজনৈতিক চাপ। এখন আমি আস্তে আস্তে আসছি, এবং ভূ রাজনৈতিক চাপের মধ্যে যেটা বহুবার এই প্রোগ্রামে আমি আরও অনেকে এখানে এটা আলাপ আলোচনা করছি, হতে থাকবে। প্রথম দিকে মানুষ এটা বেশি একটা আগ্রহ দেখাচ্ছিল না যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি এখানে রেষারেষি হয়, মানে ধরেন এই যে রিসেন্টলি যে স্যাংশন আরোপ জি আমি আসতে পারছি, সেটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু এখন আশঙ্কা যে আমাদের পিস কিপিং মিশন নিয়ে ধরবে কিনা, আমাদের এক্সপোর্ট আরএমজি এতে ক্ষতিগ্রস্ত হবে কিনা ভবিষ্যতে। এখন প্রথমত হচ্ছে যে বাংলাদেশে কিন্তু 50 বছর অ্যাচিভমেন্টের কিন্তু অনেক কিছু আছে, এবং এর মধ্যে তো শুধু আমাদের তো এখনও তো সম্পদ সীমাবদ্ধতার দেশ। এর মধ্যে আমরা হচ্ছে রোহিঙ্গাদের জন্য যে আমরা যেটা করেছি এটাও কিন্তু আপনি বলবেন যে কোনো দেশে কিন্তু এটা বলবেন যে এটা হচ্ছে যে এটা প্রশংসার দাবিদার। এটা খুব দুর্ভাগ্যজনক যে এখানে আছে যে ম্যাগনিটস্কি অ্যাক্টে যেটা এখানে এভাবে আসে, কিন্তু এটা হিউম্যান রাইটস ওয়াচ তো ইত্যাদি যারা করছে বহুদিন ধরে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছিল যেটা হতো। এটা কিন্তু জল্পনা কল্পনা আপনার প্রোগ্রামে বোধহয় 2 বছর আগে যখন বাইডেন আসছিল আমরা বলেছিলাম, আমি বোধহয় বলেছিলাম যে ওয়েপেনাইজেশন অফ হিউম্যান রাইটস কেন, এবং এর দেখা গেছে যেসব দেশগুলো হচ্ছে যে চীনের ধারণা করে চীনের মানে এর বিআরআই বলয়ের মধ্যে আছে, তাদের উপর বোধহয় এই ম্যাগনিটস্কি অ্যাক্টের উপর চাপটা বেশি ইউজ করা হচ্ছে। এবং আমরা দেখছি হচ্ছে যে ক্যাম্বোডিয়ার উপর হয়েছে, এটা যে আপনার প্রোগ্রামে ডিসকাস করা হয়েছিল। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে বাংলাদেশকে, এটা আমি বলবো যে বাংলাদেশের অনেকগুলো এখানে অ্যাচিভমেন্টস আছে, এর সাথে সাথে আমাদেরকে ওই বলেন যে উত্তর কোরিয়া, তারপর মিয়ানমার, এদের সাথে বোধহয় এক কাতারে ফেলাটা বোধহয় আমার কাছে মনে হয়েছে যে এটা বোধহয় এটা যথেষ্ট এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। বাট আমি এটাও বলবো যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি আপনাকে আস্তে আস্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আমার মনে হচ্ছে যে ডিসিশনটা ম্যাচিওর হয়েছে। কেন দেখুন, আমাদের কিন্তু যুক্তরাষ্ট্র হচ্ছে সবচেয়ে বড় রপ্তানি বাজার, এবং এখনও যুক্তরাষ্ট্র হচ্ছে যে আনচ্যালেঞ্জ সুপার পাওয়ার, যে যাই বলুক এখানে আছে। সুতরাং যুক্তরাষ্ট্রকে কদর কিন্তু ভারতও করে,
মানে আমরা যেখানে সব দেশই কিন্তু, চীনও কিন্তু যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা করেই কিন্তু তাদের স্ট্র্যাটেজি সাজায়। সো এখানে আমাদের মাথা গরম করার দরকার নেই, কেন এখানে হচ্ছে, এবং দুই হচ্ছে যে আমাদের হচ্ছে এরিয়াস অফ কমিউনিকেশন করতে হবে, কারণ এটা কিন্তু কন্টিনিউয়াস ওদের সাথে, কিন্তু এটা ওদের সাথে কথা বলে এটাকে দরকার হলে ওখানে গিয়ে এক্সপ্লেইন করে, এবং যে মিডিয়াতে এটা করে এটাকে আমাদের এটা করতে হবে। এবং এর সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে যে ওদের এরিয়াস অফ সেন্সিটিভিটি কোথায় আছে, ওরা কি কি জিনিস এটা করছে, কতটুকু আমরা নিজেদের মধ্যে ঘরের মধ্যে নিজেদের বাসায় জিনিসগুলো আমরা সমাধান করতে পারি। কেন আমরা যদি আমাদের জিনিসগুলো যদি প্রবলেমগুলো যদি আমরা রিজলভ করতে পারি, তাহলে বাইরে এখান থেকে ইন্টারফিয়ারেন্সটা তো এটা এফেক্টিভ হবে না। এবং এর সাথে সাথে আমাদেরকে এটাও দেখতে হবে যে আমাদের এই এক্সপোর্ট স্যাংশনসে যেটা বললেন, পিস, এগুলো এখন আপাতত এখানে হচ্ছে যেটা হচ্ছে স্পেকুলেশন। এখন আমাদেরকে হচ্ছে, এবং সামনে শোনা যাচ্ছে নাকি যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেটা 2 বছর পর যে আমাদের যে অ্যানুয়াল যে বাইঅ্যানুয়াল যে ডায়ালগটা এটা বোধহয় হওয়ার কথা আছে, যদি হয় তখন কিন্তু আমাদেরকে আমাদের পয়েন্টসগুলো দিতে হবে যে আমরা বাংলাদেশে অবদান কি আছে, এবং এখানে আমরা কিভাবে এটাকে ওদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা দূর করতে পারি। এটা হচ্ছে এখানে হচ্ছে, কেন আমাদের দেখুন, আমরা মাথা গরম করে যুক্তরাষ্ট্রকে আমরা এখানে কি করব, গালিগালাজ করব, এটা রাগ করবো, এতে যুক্তরাষ্ট্রে কি আসবে? আমরা বলবো যে এবং আমরা বলছি যে আমরা যেখানে এক্সপোর্ট করছি, আমাদের এক্সপোর্টে আমরা এত বাল্ক ভলিউমে আমরা হয়তো এত কম দামে, ওটা ওদেরও তো ওদের কাস্টমারদের এটা দরকার আছে, কিন্তু এটাও মনে হতো আমাদের পিছনে কিন্তু অনেকগুলো দেশ আছে। ভিয়েতনাম তো ছাড়িয়ে গেছে আমাদের, ওটা তো আলাদা জিনিস। এরপরে তো আছে ইথিওপিয়া আছে, এরপরে ইন্ডিয়া আছে। ইন্ডিয়া তো এখানে ওদের প্ল্যানে আছে, 5-year প্ল্যান, দে ওয়ান্ট টু বি দ্য সেকেন্ড লার্জেস্ট RMG এক্সপোর্টার। কেউ তো এই সুযোগ ছাড়বে না। তো সুতরাং আমরা আমাদের রপ্তানি বাজারের জন্য এবং সুসম্পর্ক রাখার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি এঙ্গেজ করতে হবে, এবং আমাদেরকে এখানে যোগ্য লোকদেরকে এখানে ইউজ করতে হবে, যারা হচ্ছে ওই চ্যানেলগুলোকে এফেক্টিভলি ওদেরকে মিথগুলো ডিসপেল করতে হবে। কারণ এটা তো ঠিক যে আমরা তো ঠিক আছে, মানে কি আছে কি না, এটা তো হচ্ছে আমাদের সেলফ ইন্ট্রোস্পেকশন, যেটা আমাদের এটা নিজেদের জন্য করা উচিত এবং এটা সমাধান করা উচিত, ওটা সময় বলে দেবে। কিন্তু আমরা হচ্ছে যে এই যে ব্র্যাকেটিংটা করাটা হচ্ছে, এইটাও আমার কাছে মনে হয়েছে যে এই রোহিঙ্গাদের প্রতি শরণার্থীদেরকে আমরা দিলাম, আমাদের অনেকগুলো ভালো অবদান একসাথে এটা পড়ে গেল। সো এটা আমাদের স্বার্থে এটা, এবং আমার ভালো লেগেছে আমাদেরকে ফিক্স করতে হবে এটা। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু ওখানে কিন্তু ওদের এক একটা এজেন্সি ওরা কিন্তু ধুমধাম করে দিয়ে দেয়, কিন্তু যুক্তরাষ্ট্রের যে জিও স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমি যে সেটা চীনের ব্যাপারে ওদের কিন্তু এখন হচ্ছে যে অ্যাপ্রিহেনশন অনেক বেড়ে গেছে আগের তুলনায়। বাইডেন থাকুক, বাইডেনের পর অন্য কেউ থাকুক, এটা কিন্তু চলতে থাকবে, এবং সামনে কিন্তু আরও অনেক চাপ আসতে হবে। তো আমরা যদি আমেরিকান মার্কেট থেকে আমরা যদি এক্সপোর্ট ডাইভার্সিফাই না করতে পারি, আমেরিকান যে আমরা টেকনোলজি ট্রান্সফার যদি আমরা ডিপেন্ডেন্ট হই, তারপর আরও পিস কিপিং ইত্যাদি আছে, যেটা গুডউইল থাকে, ইউএস গুডউইলটা ইজ ইম্পর্টেন্ট। সো এটাকে এবং চায়নাকে ব্যালেন্স করা, কারণ চায়না আমাদের অবকাঠামোগত বিনিয়োগের উপরে হচ্ছে এখন লার্জেস্ট এখানে ইনভেস্টর হয়ে গেছে। ট্রেডের সাথে আমাদের সবচেয়ে বড় আমাদের ট্রেড চলছে ওদের সাথে, ওইটাকে ব্যালেন্স করা এটা কিন্তু সামনে অনেক কঠিন। 50 বছরের যে আমাদের যে কাজ হয়েছে, সামনে যে আরও 5 বছর আছে, এটা আমি মনে করি আরও ক্রিটিক্যাল। শেরিন, আপনি যেমন কোভিডের কথা বলছিলেন, এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা নিশ্চিত নই যে কোভিডের প্রভাব পড়বেই, RMGতেও পড়বে। এবং সেই সঙ্গে যেটি মিস্টার আব্বাসি বলছিলেন যে জিও স্ট্র্যাটেজিক মানে জিও পলিটিক্সের কারণে, ক্লাইমেট চেঞ্জের কারণে নানা রকমের প্রভাব। তো তার জন্য আসলে RMG সেক্টর, আপনি যেহেতু নীতি নির্ধারণী বা আপনি এই সেক্টরের ট্রেড বডির একজন ডিরেক্টর, তার জন্য আসলে কতটা প্রস্তুতি নেওয়া বা এগুলো নিয়ে গবেষণা করার চিন্তা ভাবনা করা, সেটা কতটা আছে? আসলে আমাদের যখন একটি ব্যবসা বিশ্বব্যাপী জুড়ে হয়, যেটা যেমন আমাদের অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরটি, অবশ্যই বিশ্বের যে কোনো ডিসিশন, যে কোনো ট্রিটি সাইনিং, যে কোনো যেমন কোভিডটা আমাদের মধ্যে ইম্প্যাক্টটা ফেলার কিন্তু একটি অন্যতম রিজন ছিল, বিকজ উই ওয়ার বেসড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এখানে আমি মিস্টার আব্বাসির একটা ছোট পয়েন্টকে জাস্ট একটু কারেক্ট করতে চাচ্ছি। ভিয়েতনাম কিন্তু আমাদেরকে এখনো ছাড়ায়নি, আমরা এখনো দ্বিতীয় আছি। ভিয়েতনামের যে স্ট্যাটিস্টিক্সটা একবার ছাড়িয়েছিল, বাট এখানে একটা পয়েন্ট আছে, ভিয়েতনাম তাদের স্ট্যাটিস্টিক্সটা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল দুইটা সেক্টরের একসাথে অ্যাকিউমুলেটেড নাম্বারস দেয়, এবং আমরা শুধুমাত্র রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিটাই দেখাই। তো ওইভাবে যদি ক্যালকুলেট করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এখনো বেশ ভালো জায়গায় রেখেছে। আমি আপনার কথাটা খুবই ভালো বললাম, কিন্তু এখানে আমি সাধারণত ইন্টারাপ্ট করি না, কিন্তু এখানে হচ্ছে ভিয়েতনামের কিন্তু RMG হচ্ছে মাত্র 12%-এর নিচে, ওদের এক্সপোর্টার নিচে, আমাদের কিন্তু 86%।
সো এটা যদি ভিয়েতনাম যদি স্কেল আপ করে উই আর ইন আ ভালনারেবল পজিশন, সো দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট অ্যাকচুয়ালি উই শুড লাইক টু রিইনফোর্স Their point, just following what he has just said, they have already reached their maximum capacity in the normal production যেটা তারা করছে। এখন যেটা আমাদের টার্গেট হবে, আমরাও কিন্তু বাংলাদেশে আমাদের যে ট্রেন্ডটা আমরা সেট করেছি আমাদের অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরে, আমাদেরকেও একটু ট্রেন্ড থেকে সরে আসতে হবে। এখানে দুটো কারণ আছে, যেটাই যে বলছেন আমাদের মিস্টার আব্বাসি বলছিলেন যে যখন আমরা যুক্তরাষ্ট্রকে, কিন্তু সেটা আমাদের মেইন বাজার, সেটা আমাদের মেইন টার্গেট এরিনা, তো আমরা তাদেরকে তো আপসেট করে ডেফিনেটলি এখানে এক্সপেক্ট করতে পারছি না যে ব্যবসায় কোনো ধরনের আমাদের আপস অ্যান্ড ডাউনস হচ্ছে না। তো এইখানে কয়েকটা জিনিস আমাদের দেখার বিষয়, সেটা হচ্ছে অলরেডি কিন্তু আপস অ্যান্ড ডাউনসের একটা চ্যালেঞ্জ এসেছে। কারণ আপনি যদি দেখেন আমাদের কস্টের পাশাপাশি আমাদের যেটা, আমরা কিন্তু বলবো না যে আমরা লো ওয়েজটা হচ্ছে আমাদেরকে অ্যাট্রাক্ট করে, আমাদের কম্পিটিটিভ লেবার প্রাইসেসটা কিন্তু বিদেশে অ্যাট্রাক্ট করে। সো যে এই কম্পিটিটিভ মানে লেবার প্রাইস যেটা আমাদের আছে, সেটা এখন আমরা যতটাই কম্পিটিটিভ রেটে রাখি না কেন, আপনি দেখবেন আমাদের ফ্রেট চার্জেস অ্যাপ্রক্সিমেটলি 350 থেকে 450% বেড়ে গেছে। তো যখন যুক্তরাষ্ট্র আমাদের কাছ থেকে নিচ্ছে, তারা এই প্লাস প্লাস যে কস্টটা আছে, এটা দেখে তাদের মাথায় একবার হলেও এটা চিন্তা আসে যে আমার তো নিয়ার বাই টার্কি আছে, আমার কাছে নিয়ার বাই অন্যান্য দেশ আছে, তারা যদি কস্ট প্রোডাক্টের কস্ট একটু বেশিও রাখে, বাট ওখানে তো আমি তাদের ফ্রেট চার্জের সাথে মিলায় দেখছি এটা তো একই হয়ে যাচ্ছে, তো আমরা কেন এখন বাংলাদেশে যাব? তো সেইখানে জিওগ্রাফিক্যাল কিছু চ্যালেঞ্জেস কিন্তু আমরা ফেস করছি। এই চ্যালেঞ্জের পাশাপাশি কিন্তু কিছু অ্যাডভান্টেজও আমরা ফেস করছি। আপনি জানেন মায়ানমারের যেসব পলিটিক্যাল আনরেস্ট আছে, চায়নার শিফট টু হাই ব্র্যান্ডেড প্রোডাক্টস, ওইগুলোর কারণে কিন্তু কিছু অর্ডার আমাদের কাছে আসছে। তাই বলে এমন না যে আমরা এটাতে অনেক লাভবান, কিন্তু এটাতে আমরা কনসিডারেবল অ্যাডভান্টেজ পাচ্ছি। তো আমরা যদি জিওপলিটিক্যাল একটা স্ট্যাটাসের মধ্যে পড়ে যাই, অবশ্যই ব্যবসা ক্যান নট বি বিয়ন্ড পলিটিক্স। তো আমি মনে করি যে আমেরিকার ওভার আ ট্রেন্ড অফ আ ফিউ ডেকেডস, লাস্ট 2 ডেকেডও যদি আমি দেখি, ওদের যে একটা ইন্টারন্যাশনাল পলিসি থাকে, ওটা কিন্তু মোর অর সো আ লিটল বিট আনচেঞ্জড থাকে। আমি যদি ভুল না বলে থাকি, আই এম শিওর মিস্টার আব্বাসি নোজ মাচ মোর দেন অন দিস টপিক, বাট আমি যদি জানি যে on whenever a business and a politics mixes together, America or যুক্তরাষ্ট্র কথা যখন আমরা বলছি, they have a policy which stays quite unchanged. তো ওই জায়গায় যে আমি মনে করি যে আমরা কিছুটা সেফ একটা পজিশনে আছি। কিন্তু যেটা যে আমরা বলছিলাম যে অ্যাবাউট কোভিড অ্যান্ড দ্য ফিউচার স্ট্যান্ডস, যে আমরা কিভাবে নিব, আমরা ইতিমধ্যে আই হ্যাভ বিন আস্কড কিছু মানুষ দ্বারা, আমরা কি আগামী বছর একটা লকডাউনে যাচ্ছি কিনা, কারণ আগের মতো আমাদের নেইবারদের মতো আমাদের খারাপ অবস্থা না হলে এবার যে হবে না এটা কিন্তু আমরা জানছি না। খুব আশ্চর্যকর কিছু জিনিস আমি লাস্ট 2-3 দিন দেখছি। বিয়ের সিজন বেড়ে গেছে, অবশ্যই নিজেও আমি অনেকগুলো বিয়েতে উপস্থিতি দিয়েছি, কেউ মাস্ক পরছে না। এবং আমি মনে করি যে 2 ধরনের প্রিকশন এখানে আছে। সরকার টুরিস্ট স্পটগুলোতে, কক্সবাজারে মানুষজন হোটেলে জায়গা নেই, এবং আমি মনে করি যে মানে আমার একটি ধারণা হচ্ছে যে সরকার যেহেতু আপনাকে মাস্ক পরিয়ে দিবে না, সরকার আপনাকে প্রিভেনশন স্টেপস গুলা বলে দিবে। একটা পার্সোনাল প্রিভেনশন আছে, একটা সরকার দ্বারা প্রিভেনশন আছে। তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে মানুষ কিন্তু যদি এই পদ্ধতি থেকে বের হয়ে আসে, তারা যদি এই ধারণা থেকে অলরেডি আউট হচ্ছে যে আমাদের এখানে আর এখন কোভিড হচ্ছে না অ্যান্ড অমিক্রন ইজ নট গোয়িং টু বি ভেরি সিরিয়াস, এটা কিন্তু আসলে একটি অ্যালার্মিং সিচুয়েশন। অ্যান্ড আমরা কিন্তু নিজ দায়িত্বে একটি থার্ড ওয়েভকে ডাক দিচ্ছি এখানে, এবং থার্ড ওয়েভটার জন্য আমরা যতটাই প্রিপেয়ার্ড থাকি না কেন, থার্ড ওয়েভ আমাদেরকে অত ইজিলি হিট করে খুব এফেক্ট না করে কিন্তু চলে যাবে না। তো আমরা আফটার এই বিয়ের সিজনটা চলে যাওয়ার পরে যদি আমরা এখন একটা আবার নতুন ওয়েভে আসি, আমার মনে হয় না আমাদের সরকার কেন নিকটতম কোনো ধরনেরই পলিসি সাপোর্ট দিয়ে আমরা এটাকে সাপোর্ট করতে পারবো। তাছাড়া আমরা যদি দেখি যে 2টো পরপর ওয়েভ আসার পরে, যেটা মিস্টার আব্বাসি বলছিলেন, আপনি দেখবেন যে ইয়ার্নের প্রাইস অ্যাপ্রক্সিমেটলি 80% বেড়েছে, কিন্তু লাস্ট 1.5 বছরে, ওভার আ পিরিয়ড না, শুধু 1.5 বছরে। তার পাশাপাশি আমরা কিন্তু এখন হাইয়েস্ট ফুয়েল প্রাইস ইন দ্য লাস্ট 5 ইয়ার্স আমরা দেখছি। গ্যাসের প্রাইস বেড়েছে, ইলেকট্রিসিটি আপনার বেড়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি 13%। তার পাশাপাশি ফ্রিজ চার্জেস অ্যান্ড আর তো অনেক কিছু আছে, এবং কস্ট আমাদের মার্জিনালি কমে যাচ্ছে। তার পাশাপাশি তো আমাদের অবভিয়াসলি আমাদের সেফটি মেজারমেন্টসগুলো করার জন্য আমাদেরকে আমাদের শ্রমিক সম্পদ যেটা আছে তাদেরকে সুস্থ সুরক্ষিত রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া, আমার জানা মতে আমাদের মালিক ভাই বোনেরা কিন্তু কেউ এটার থেকে পিছিয়ে নেই। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু আমরা কিন্তু আমাদের অপটিমাম লেভেলে কাজ করতে পারছি না।
তো মানুষের একটি ধারণা এখন অলরেডি সেট হয়ে গেছে, আর ইতিমধ্যে অনেক শ্রমিক এবং মালিক পক্ষ বসাবসি হওয়ার মধ্যে কিন্তু এই কথাটি উঠে এসেছে যে আপনাদের তো এখন অর্ডার আসছে। আসলে এইটা এই স্টেজে বসে আজকে আমি বলতে চাচ্ছি যে অর্ডার আসা মানেই যে আমরা প্রফিট করে পসিবল একটি বড় জায়গায় চলে গেছি তা নয়, আমরা এখন বেঁচে থাকার চেষ্টায় আছি। ওই যে বনে বলে না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, আমি একটাকে খেয়ে বেঁচে থাকলাম, আমরা ঠিক এখন ওই বেঁচে থাকার পদ্ধতিতে আছি। একটি বায়ারের সাথে একটি সম্পর্ক কিন্তু আজকে থেকে 1-2 দিনের নয়, এটা অনেক বছর ধরে হয়ে আসছে। এখন তারা আমাদেরকে যেসব স্ট্রিনজেন্ট স্ট্রিক্ট কন্ডিশনস দিচ্ছে, আপনি বলেন স্বল্প লিড টাইম দেওয়া হচ্ছে, আমাদেরকে স্মল ব্যাচে অর্ডার দেওয়া হচ্ছে যেটার জন্য আমাদের ফিউচার কন্টেমপ্লেটেড অর্ডার সেট আপ করতে প্রবলেম হচ্ছে, সব কিন্তু আমরা মেনে নিচ্ছি একটাই কারণে, সো দ্যাট বায়ারটা হাত থেকে চলে না যায়। কারণ এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আপনি দেখবেন আমাদের যেসব কম্পিটিং নেশনস আছে, চায়না, ভিয়েতনাম এবং বাংলাদেশ, ওভার দ্য কোভিড পিরিয়ড বাংলাদেশই কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হয়েছিল। কারণ ভিয়েতনাম একটা পয়েন্টে যে লকডাউন দেয়নি, আমরা কিছু না কিছু সময় কিন্তু দিয়েছিলাম, চায়নাও তেমন একটি এফেক্ট হয়নি, কিন্তু আমাদের বাংলাদেশে হয়েছিল। তো সেই একটা এফেক্ট ফেস করার জন্য মানে বাংলাদেশ আর এই পয়েন্টে রেডি না। তো আমি আজকে অনুরোধ করব দেশবাসীর কাছেও স্পেশালি অ্যান্ড আমার মালিক ভাই বোনদের কাছেও যে আপনাদের পার্টে যেসব প্রিভেন্টিভ মেজার্স নেওয়া সেগুলো নিয়ে যাবেন। এবং সতর্কীকরণ কিন্তু আসলে 2 ধরনের, একটা আমাদের গভর্নমেন্ট আমাদেরকে করে দিচ্ছে, একটা পার্সোনাল। তো আমাদের পার্সোনাল লেভেলে আমি মনে করি যে সেলিব্রেশন যার যার জায়গা থেকে, কিন্তু বেঁচে থাকাটা আসলেই কিন্তু এখন গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। যাদের ফ্যামিলিতে মানুষ মারা গেছে তারা কিন্তু জানে আসলে কোভিডটা কি, যাদেরটা যায়নি আলহামদুলিল্লাহ তারা বেঁচে গেছেন অবশ্যই। তো এই জায়গা প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আসলে এর কোনো এখন আমাদের চেঞ্জেস ডিফারেন্ট কোনো স্ট্যান্ড নেই, এটা আমাদের করতেই হবে এখন। আমি বিশ্বশিরিকের কথাগুলো খুব মনোযোগের সাথে শুনছিলাম। যেটা আমি দুটো জিনিস বলবো, একটা লোন রিশিডিউলিং এর ব্যাপারে, আদার সাইড অফ দ্য আর্গুমেন্টস, আর এখানে হচ্ছে ভেরি ইন্টারেস্টিং পয়েন্টস। আর নাম্বার 2 হচ্ছে যে অ্যাকচুয়ালি দ্য থ্রেটস দ্যাট আর ফেস, এখানে শুধু তো রেডিমেড গার্মেন্টস না, এটা মাল্টিপ্লায়ার এফেক্টও আছে। কেন এর সাথে সাথে আমাদের ফুটওয়্যার আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, শিপিং আছে, অ্যাগ্রো প্রসেস ইন্ডাস্ট্রি আছে, সবই আছে। বাট হ্যাঁ, রেডিমেড গার্মেন্টসটা হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে যে আমি বলি সোনার হাঁস, ডিম দিতেই থাকছে। এখন একটু ইনকিউবেটরে রেখে ডিমটা দিতে হচ্ছে আর কি। কিন্তু বিপদটা হচ্ছে দুটো জিনিস। এক হচ্ছে যে আমাদের যে আপনি যেটা বলছিলেন যে বৈশ্বিক পরিস্থিতি, ভিয়েতনামকে বারবার বলি কেন, ভিয়েতনামে আসলে আমাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে কিন্তু এতবার ভিয়েতনামের নাম নেই। তো এখন হচ্ছে যে ভিয়েতনাম কিন্তু যেটা হচ্ছে RCEP-তে আছে, অনেক আগে চায়না এখানে আছে, যেখানে আমরা সবার শেষে ঢুকেছি। এবং তারপর হচ্ছে যে এখানে যে CPTPP এখানে যেটা আছে আমেরিকার, সেটাতেও আছে। তো ওরা কিন্তু প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসে কিন্তু আমাদের চেয়ে অনেক এগিয়ে আছে। এবং তারপরে সেটা, এবং ওরা কিন্তু তারপরে হচ্ছে শুধু ভিয়েতনামে তো এখানে আছে যে হ্যাঁ মার্কেট স্যাচুরেশন ঠিকই আছে, হায়ার এন্ড প্রোডাক্টস, কিন্তু আমরা তো চেষ্টা করছি হায়ার এন্ডের দিকে যাওয়ার জন্য। এবং আমাদের তো এখানে উনি যেটা বললেন যে কাস্টমস এখানে হচ্ছে যে রেডিমেড গার্মেন্টস যখন এখানে ইম্পোর্ট করে হায়ার এন্ড মুভ করার জন্য, তখন ইউ হ্যাভ টু পে, এখানে ভ্যালু অ্যাডেডটা ভ্যাট দিতে হচ্ছে, এটা দিতে হচ্ছে। তো এইগুলো তো এখানে একটা প্রতিবন্ধকতা আছে। এটা হচ্ছে এক। আর লোন রিশেডিউলিংয়ের ব্যাপারে এখানে হচ্ছে যে বিশ্ববাজারে এখন হচ্ছে সব জায়গায় যে আপনার হচ্ছে ইনফ্লেশন যেটা আছে, মুদ্রাস্ফীতিটা বাড়ছে। এবং মুদ্রাস্ফীতিতে বাড়ছে এখন, তার জন্য বলছে কি তারল্য যেটা হচ্ছে, এক্সেসিভ তারল্য যেটা বাজারে আছে, আস্তে আস্তে কিন্তু সব ব্যাংকগুলো কমিয়ে আসে। এখানে যেটা যে আলাপ হয়েছিল FBCCI থেকে, এটা আসছিল লোন শিডিউলিং করার জন্য, যে 10 কোটি টাকা পর্যন্ত হলে আপনাকে লোন ডিফল্টার না করার জন্য 10 কোটি টাকা থেকে 500 কোটি টাকার মধ্যে হচ্ছে আপনার 2% ইন্টারেস্ট দিলে আপনি লোন ডিফল্টার হবেন না। ঠিকই কথা, বাইরে এখনো ব্যবসা করে চাঙ্গা হয় না। আবার ব্যাংকিং খাতের দিকে যারা আছে তারা কিন্তু ওরা বলছে যে এটা হলে আবার সমস্যা আছে। সমস্যাগুলো কি? একটা হচ্ছে যে এটা কিন্তু তাহলে হচ্ছে যে এটা বেসিক্যালি হচ্ছে যে ব্যাংকেরা কিন্তু তাদের ডিপোজিটরে কিন্তু ওরা টাকাটা দিতে পারবে না, কেন অলরেডি ইন্টারেস্ট রেট ক্যাপ হয়ে গেছে। নাম্বার 2 হচ্ছে ব্যাংকেরও তো হচ্ছে রিইনভেস্ট করতে হয় হচ্ছে ওদের ক্যাপিটাল বা মুনাফাটা ওরা পুনর্বিনিয়োগ করতে হয়, তাদের জন্য তো ওদের এখানে টাকাটা ফেরত পেতে হবে। তো এখন আমরা যদি এখন লোন রিশিডিউলিং, এটা এখন ইন টাইম, এটা হচ্ছে যে যেটাকে বলে গভর্নমেন্টকে কস্ট বেনিফিট অ্যানালাইজ করতে হবে, কারণ বিভিন্ন দিস ইজ কম্পিটিং, ব্যাংকস ওয়ান্ট দেয়ার লোনস, কিন্তু ব্যাংকস না করলে আবার হচ্ছে ডিপোজিটেড না হলে আবার ফিনান্সিয়াল ক্রাইসিস হবে। সো একটার সাথে আরেকটা জিনিস এখানে ঝামেলা হয়ে গেছে। কিন্তু এখানে হচ্ছে যে এখন ওমিক্রন যদি আরও 2 বছর হয় বা আরও 3 বছর হয়, আমাদের দেশে কি রিসোর্সেস আছে অতদিন পর্যন্ত সাপোর্ট দেওয়ার? আরেকটা প্রবলেম আছে, যেটা আছে যে হচ্ছে যে আমাদের যে আমরা খুব খুশি যে LDC গ্র্যাজুয়েশনের জন্য আমরা চলে যাচ্ছি 2026 সালে পর্যন্ত, কিন্তু তাহলে তো আপনি যে জাতে ওঠার পর তো আপনার সমস্যাটা বেড়ে গেল।
আমি তো বলবো যে এই কোভিডের জন্য যে আমরা এফেক্টেড হয়েছে, আমাদের তো জোরে সোরে বলা উচিত যে আমরা এখন যে আমাদের যতটুকু গেইনস হয়েছে সেটা আমাদের পিছনে অনেকটা আমরা এখন পিছু পা হয়ে গেছে। আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন 4 বছর পরেও হলে কোনো সমস্যা নেই। আর এটা আমি বলবো কেন আমাদের তো প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেসগুলো তো আমরা কয়েক বছর জন্য পাবো, আমরা তো বাড়তি সুবিধাটুকু আদায় করতে হবে। কেউ তো দেখে যখন আমাদের গ্র্যাজুয়েশন হচ্ছে, সত্যি এটা হচ্ছে অ্যাচিভমেন্টের কথা 50 বছরের, কিন্তু এখন এলডিসি গ্র্যাজুয়েশন যদি হয়ে যায় আমরা তো অনেকগুলো সুবিধা পেয়ে যাবো। এভরিথিং বাট আর্মস ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটে এইগুলো জাপানে এখানে করে, তখন তো আমাদের আলাদা আলাদা নেগোসিয়েশন করতে হবে। 2 বছর 3 বছর এক্সটেনশনের পর পাবো না কিনা এটা তো জানি না। সেই কাজ শুরু হয়েছে আপনার কি মনে হয়? ফরেন মিনিস্ট্রি, কাজ কমার্স মিনিস্ট্রি, আমার মনে হয় যদি কাজ যদি হয়েও থাকে আরো জোরে সোরে করা উচিত। এবং তারপরে হচ্ছে যে আমাদের তো যেটা আবার বারবার বলছি, আমাদেরকে এই ক্যাপাসিটি বিল্ডিংটা করতে হবে। আমাদের উই হ্যাভ টু গেট দ্য রাইট পারসন ফর দ্য রাইট জব, উই হ্যাভ টু আইডেন্টিফাই ওয়্যার উই আর। এলডিসি গ্র্যাজুয়েশন আমি জানি না আমাদের এখানে কেন উঠছে না, কি যে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করছি বাট উই ডিড নট অ্যান্টিসিপেট যে কোভিড আসবে। বিকজ অফ কোভিড আমরা তো পিছিয়ে গেছি, সারা বিশ্বে পিছিয়ে গেছে। এখন তো হচ্ছে যে বাংলাদেশ তো এমনিতেই উন্নতি করছে। বলছিলেন যে আমরা আসলে টিকে আছি, অনেকে মনে করছে যে আমরা ভালো করছি, কিন্তু না আমাদের শুধু রেডিমেড গার্মেন্টস হচ্ছে যে বাংলাদেশের একটা ইটস ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বাট দেশের উপরে একটা ব্যাপার আছে। আমরা তো এখন বলেছি নিউ পোর 90 এখানে হাউস হোল্ড HIES সার্ভেতে এখানে বলছিল যে শহরের লোকদের আয় গড়ে, এটা হচ্ছে সরকারি এখানে 950 টাকা কমে গেছে 2010 থেকে 2016 কোভিডের আগে। গ্রাম অঞ্চলের জায়গায় এখানে হচ্ছে যে হ্যাঁ ওখানে 200 টাকা আয় বেড়েছে, এটা হচ্ছে রেমিটেন্সের জন্য। ওমিক্রন বাড়লে তো তাহলে আমাদের রেমিটেন্সের উপর কি ধাক্কাটা পড়বে? মানে আমি কিন্তু আপনাকে এতকালে যে হঠাৎ করে রেমিটেন্স হঠাৎ করে 1 বছর স্পাইক করেছিল, তখন কিন্তু আমরা সবাই খুব খুশি হয়েছিলাম, কিন্তু তখন তো মানুষের হুন্ডি ব্যবসা বন্ধ ছিল বলে আমাদের এখানে এটা বেড়ে গেছে। এখন আবার সবাই একসাথে পাঠানোর চেষ্টা করেছে বিপদের সময়। সো এবং আমাদের এখন হচ্ছে যে এটা কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট ডিফারেন্ট রাউটসে করতে হবে। আমেরিকা থেকে আমরা বলছি চায়নার মার্কেটে আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে, আমরা কি অ্যাকচুয়ালি মার্কেটে অ্যাক্সেস করতে পারবো? আমি কিন্তু এখানে এই জিনিসগুলো এখানে চিন্তা করতে হবে। এখানে আমরা বলছি যে আমরা এখানে হচ্ছে যে ইস্ট এশিয়ার মার্কেটে আমরা ঢুকতে চাইবো, আমরা কিছু কোম্পানি করছি, কিন্তু ওখানে কম্পিটিশনের মাত্রা অনেক আছে। তখন আসিয়ানের সাথে এখানে আমাদের একটা প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট সাইন করতে হবে, বা এখানে ডিউটি ফ্রি কিছু করতে হবে। সো এইগুলোকে আমাদের এখন মাথায় রাখতে হবে। এবং সবার আগে হচ্ছে যে আমরা যখন বলছি যে উই আর 50 বছর কিন্তু অনেক রাস্তা, অনেক কিছু আমরা পার করে আসি, রাইটলি সো। আমরা সবাই উই শুড বি প্রাউড। উনার বাবা, আমার বাবা, আপনার বাবা, আপনি সবাই আমরা কিন্তু এখানে যে যার মতো কন্ট্রিবিউট করেছে, 17 কোটি লোকই কন্ট্রিবিউট করেছে। এখন এই কন্ট্রিবিউশনটা কিন্তু এখন এখানে কিন্তু পলিসি কমপ্লেসেন্সি নিয়ে কোনো লাভ নেই কিন্তু, কেন এখন কিন্তু প্রত্যেকটা দেশ হুহু করে এগিয়ে যাচ্ছে। আপনি কিন্তু ছোট ছোট দেশ, রুয়ান্ডা যেটাকে জেনোসাইডে ছিল, ইটস ওয়ান অফ দ্য ফাস্টেস্ট পারফর্মিং ইকোনমিজ ইন আফ্রিকা। এবং আফ্রিকান এখানে আগোয়াতে যেখানে ওরা পাচ্ছে, ওরা যথেষ্ট সুবিধা পাচ্ছে, আল্লাহর রহমত, ওদের এক্সপিরিয়েন্স নেয়, ক্যাপাসিটি নেয়, এবং ওদের লোক জনসংখ্যা কম। নাহলে তো এখানে আফ্রিকান কান্ট্রিজ এখানে এগিয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু উই হ্যাভ টু সি যে আমরা এখন প্রেফারেন্সিয়াল এগ্রিমেন্ট কোথায় আছে, আমরা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কোথায় আছে, তাহলে হচ্ছে আমাদের বাকি ইন্ডাস্ট্রিগুলোতে আমরা ওই অ্যাডভান্টেজটা দিতে পারবো। একটা জিনিস অ্যাড করছি মিস্টার আব্বাস এখান সাথে, যে উনি বলছিলেন যে আমাদের যে কান্ট্রিজগুলো আছে যারা নেইবারিং, যেমন ভিয়েতনামের কথাই আমরা বলছিলাম, তো আসলে যে জিনিসটা হয় যে ভিয়েতনাম ইজ অলরেডি ডুইং হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, ওরা কিন্তু তারা পুরাটা এটা এফডিআই এর উপর ডিপেন্ড করছে, যেটা কিন্তু আমাদের এখন একদম পর্যন্ত টাচই করা হয়নি। আমরা কিন্তু টোটালি আমাদের নিজের উই আর ডুইং মিডিয়াম অ্যান্ড লো রেঞ্জ প্রোডাক্টস, এবং ওইটা কিন্তু আমরা নর্মালি যেভাবে আনা হয় আমরা করছি, আমরা কিন্তু এখন আমাদের এফডিআই এর উপর হাতই দেইনি। তো আমি এটা একটা আহ্বান জানাতে চাই যে আমরা কেন, হ্যাঁ আমাদের কিন্তু এখন ওইটার উপরে আই থিংক আমরা ভ্যালুয়েশন এডিশন এক্স্যাক্টলি টু ডু ইট। অ্যান্ড আমাদের বাসাইডস মেড ইন বাংলাদেশ, আই থিংক আমাদের এখন ব্র্যান্ডেড প্রোডাক্ট প্রোডাকশনের মধ্যে চলে যাওয়া উচিত। এখন এইটাতে যখন আমরা শিফট করব, আমাদের কয়েকটা জিনিস দরকার। আপনি দেখবেন BOFT যখন একটি ইউনিভার্সিটি স্ট্যাটাসে ট্রান্সফর্ম করা হলো, BOFT নাও প্রডিউসেস মাশাআল্লাহ বেশ স্ট্যান্ডার্ড ট্রেন্ড, আমরা বলবো মিড লেভেল ম্যানেজমেন্টে করার জন্য, পাশাপাশি ডিজাইনার্সদের কিন্তু ট্রেনিং ওখানে দেওয়া হচ্ছে। কিন্তু এই এত বড় একটি অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল গোষ্ঠীটাকে ম্যানেজ করার জন্য একা কিন্তু BOFT যথেষ্ট না। তো আমার এটা একটি আহ্বান থাকবে যে আমাদের এডুকেশন বোর্ড হ্যাজ টু চেঞ্জ অন ট্রেনিং বেসড এডুকেশন, যে আমাদের দরকার কি, আমাদের মার্কেটে কিসের চাহিদা, আমাদের মার্কেটে ফ্যাশন ডিজাইনারের চাহিদা, কোন টাইপের ফ্যাশন ডিজাইনারের চাহিদা, আমাদেরকে ওই টাইপের ট্রেনিং এর অ্যারেঞ্জমেন্ট করতে হবে। শুধু BOFT কেন, উই নিড আদার ইনস্টিটিউটস যারা এটা ওদেরকে ট্রেনিং দিচ্ছে, এবং তার পাশাপাশি উই অ্যাজ অ্যান অর্গানাইজেশন ফ্রম BGMEA অ্যান্ড দ্য আদার ওনার্স, আই বিলিভ তারা সবাই একটা প্রতিশ্রুতি দিবে যে আমরা তাদেরকে এখানে লোকালি আমরাই তাদেরকে অ্যাপয়েন্ট করে নিই, কারণ আমাদের তাদেরকে
এবং তাদের দেশকে দরকার। আমাদের দেশটা কিন্তু আমাদের নিজেদের রিসোর্সেসে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি যদি এখন দেখেন, আমি আজকে থেকে যখন আমি আমার নিজের গ্রুপের কথা বলছি, এনভয় গ্রুপ ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার ইন্ডাস্ট্রি স্টার্টিং ফ্রম 1984 অনওয়ার্ডস। যখন শুরু হয়েছে তার থেকে কিন্তু অ্যাটলিস্ট 20 ইয়ার্স আমরা কিন্তু মেজরিটি বাইরে থেকে ডিজাইনার্স বলেন, মার্চেন্ডাইজার্স বলেন, আমরা কিন্তু বিদেশি মার্চেন্ডাইজার্সদের উপরে অনেকটা ডিপেন্ডেন্ট ছিলাম। এখনও কিছু আছে, এমন না যে একদমই তাদের ছাড়া চলছে। কিন্তু আমরা কি বাংলাদেশ হিসাবে নিজেদের মানুষকে এতটা ট্রেন করতে পারছি না যে আমরা বাইরে থেকে আনা হচ্ছে তাদেরকে? তো আমি এইভাবে ট্রেনিং করব আমাদের লোকদেরকে যে মিড লেভেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমরা লোয়ার লেভেল এবং আমাদের হাই ডিজাইনার্স all will be trained, educated and working in বাংলাদেশ। তাহলে আমরা আমাদের নিজের জনগোষ্ঠীটাকে কিন্তু ট্রেন করছি অ্যান্ড ইউজ করতে পারছি। এটার পাশাপাশি আমরা যখন এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিটাকে আমরা যখন চালাচ্ছি, আমাদের এখন এফিসিয়েন্সিটা বাড়াতে হবে। আমাদের এফিসিয়েন্সি বাড়ানোর একটি মূল জায়গা হচ্ছে আমাদের পলিসি লেভেলে যেতে হবে, আমাদের ট্রেনিং সাপোর্টটা দিতে হবে এবং আমরা এটাকে একটি লং টার্ম প্ল্যান করে আমাদের আগিয়ে যেতে হবে। আমি আসলে অন্যান্য, আপনি দেখেন ভিয়েতনাম কেন এত সাকসেসফুল হয়, বিকজ দে আর ইন আ বক্স এবং তারা কিন্তু একটি ছবির মতো করে সুন্দরভাবে তাদের স্ট্রাকচারটিকে সাজিয়ে রেখেছে। আমাদের স্ট্রাকচারটা সামহাও আমরা বেড়ে যাচ্ছি কিন্তু আমাদের কোনো সিস্টেমেটিক্যালি বাড়তে পারছি না আমরা। এটার জন্য একটি ফিক্সড অবকাঠামো দরকার। আমার মনে হয় এটা টাইম, এটা একটি সময়ের দাবি যে এই অবকাঠামোটা একটি অর্গানাইজেশনাল ওয়েতে সেট করে দেওয়া হোক, সো দ্যাট পরবর্তীতে আমরা যখন কোভিডের পরে একটি নতুন বাংলাদেশ জন্ম নিবে, যখন একটি নতুনভাবে আমরা আমাদের যাত্রা শুরু করব, ওইটা যাতে অনেক স্ট্রাকচারাল হয়, অনেক সুন্দর হয়। কারণ যেটা মিস্টার আব্বাসি বলছিলেন যে আমরা যাতে উঠছি কিন্তু ওইটার পরে আমাদের যেসব এফেক্ট ফেস করতে হবে, আমাদের মানুষ কিন্তু এখন পর্যন্ত সেটা চিন্তা করতে পারিনি। আমরা 2026টাকে এক্সটেন্ড করে ধরলাম 2028 উইথ অ্যান এক্সটেনশন, কিন্তু তারপরের দিনগুলো আমাদের কেমনে যাবে, আমরা সেইটার কথা না ভেবে আমরা এলডিসি থেকে উত্তরণ করার যোগ্যতা অর্জন করেছি, এটা বলতে সুন্দর শোনালেও যোগ্যতাটি কিভাবে ব্যবহার করব সেটা আসলে আমাদেরকে এই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। এটা শুধুমাত্র অর্গানাইজেশনাল লেভেল না, এটা সরকার এবং প্রতিটি অর্গানাইজেশন, এটা এফবিসিসিআই বলেন, আপনি বিজিএমইএ বলেন এবং অন্যান্য প্রত্যেকটি, আপনি ফুটওয়্যার থেকে ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে আইটি খাত বলেন, প্রত্যেকটি খাতেরই কিন্তু যৌথভাবে এটা একটা ডিসিশন নিতে হবে যে আমরা পরবর্তীতে কেমনে চলব। মোস্ট পাওয়ারফুল এন্ড ইনফ্লুয়েন্সিয়াল ট্রেড বোর্ড হিসেবে বিজিএমইএ এখানে অগ্রণী ভূমিকা রাখা উচিত বলে অবশ্যই। এটা তো অবশ্যই একটি আমাদের এখন থেকেই আমরা অবশ্যই, এবার আমাদের প্রেজেন্ট কারেন্ট পর্ষদেরই কিন্তু একটি ম্যানিফেস্টোতে একটি পয়েন্টও ছিল আমাদের এটা, যে আমরা এই বছর থেকেই ওয়ার্ক করা শুরু করব যে আগামী দিনগুলোতে কিভাবে এই দেশটির পুরো অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল সেক্টরটিকে ওইভাবে সাজিয়ে তোলা যায় যাতে করে আমরা এলডিসির যে ধাক্কাটি আসবে, এটা অবশ্যই একটি ধাক্কা বলা চলে, ওইটা যাতে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি স্পেশালি যেটা ক্ষুদ্র মাঝারি আছে তারা যাতে এটাকে সহ্য করে এটাকে আবার সুন্দরভাবে ওই সেম ভাবে তারা চলতে পারে। কিন্তু এখানেও আরেকটা বড় কোয়েশ্চেন এসে দাঁড়াচ্ছে, আপনি তো শুধুমাত্র আমরা এখানে কনসিডার করছি আমাদের এক্সিস্টিং যারা আছেন, অবশ্যই আগামী 4-5 বছরে তো নতুন উদ্যোক্তারা আসবেন। আমাদের মতো, আমি অনেক নিজেকে লাকি ফিল করি যে আই হ্যাড মাই ফাদার হু সেট আপ দ্য ইন্ডাস্ট্রি, আমি এটার হেরিটেজ হিসেবে এটাকে ক্যারি করে যাচ্ছি, তার ইনহেরিটেন্স এটা। কিন্তু আমার মতো এরকম আরো অনেক নতুন আছেন যারা আসলে নিজেরা শক্ত মনে কিন্তু একজন উদ্যোক্তা হিসেবে আসছেন। তো তাদের জন্য যাতে করে একটি সুন্দর অ্যাটমসফিয়ার বানিয়ে দেওয়া হয়, এটার জন্য কিন্তু অনেক স্টেপস গভর্নমেন্টের নিতে হবে এবং ইতিবাচক কিছু ডিসিশনস, যেমন আপনি ইকোনমিক জোনসের কথা যদি বলেন, অনেক 100টি ইকোনমিক জোনস কিছু অ্যালোকেটেড আছে। তো আমার এটা রিকোয়েস্ট থাকবে যে কিছু ফাস্ট ট্র্যাক বেসিসে আপনি বিভিন্ন ইম্পর্টেন্ট খাত ভিত্তিক এই ইকোনমিক জোনসগুলোকে রিয়েলাইজ করে দেওয়া হোক। তার পাশাপাশি আমাদের কিছু বিউরোক্রেটিক হার্ডেলস থাকে। আমি আমার নিজের কলিগকে একদিন আপনার এই শোতে বলতে শুনেছি যে তিনি বিদেশে বসে একটা জায়গায় ল্যাপটপেই একটা কোম্পানি খুলে ফেললেন, যেখানে আমি কিন্তু এই কাজটি কখনো বাংলাদেশে ইভেন ইন মাই ফার সাইট আমি কোনো চিন্তাও করতে পারি না যে একটা কোম্পানি আমি এভাবে খুলবো। আমি আমার লোককে 10 বার পাঠাবো 10 রকম কাগজ নিয়ে এবং তারা 10 রকম আরো জিনিস চাওয়া নিয়ে আমার কাছে এসে বলবে ম্যাডাম এটা হয়নি। তো এইসব জিনিসগুলো, বাধা বিপত্তিগুলোকে একটু ইজ করতে হবে। ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু নতুন উদ্যোক্তা হারাবো যদি আমরা মার্কেটে এন্ট্রেন্সটাই তাদের জন্য ইজি না করে দিই। এটাকে আপনি ব্যাংকিং সেক্টরে বলতে পারেন, এটাকে আপনি মাঝারি এবং ক্ষুদ্র উদ্যোক্তা ছাড়াও সব লেভেলের উদ্যোক্তাদের জন্যই এটা আমাদের খুব শেষের দিকে আমি
মিস্টার আব্বাসের কাছে যাব, তার আগে যে ছোট্ট করে উনি প্রসঙ্গটা রেজ করেছিলেন যে বড়রা তো বড় আপনাদের শিল্পে, মাঝারি এবং আপনি ক্ষুদ্রদের কথা বলছেন, তাদের আসলে অবস্থাটা কি, মানে তাদের জন্য প্রোটেকশনের জন্য কি উদ্যোগ নেওয়া? এটা আসলে খুব দুঃখজনক খুব যে ছোট্ট করে বলবেন, হাতে সময় এবার নেই যখন আমার আমরা মনে হয়। পরশুদে এসেছি আসলে অনেকজনকে আমাদের ওয়াইন্ডিং অফ দ্য কোম্পানি এটা নিয়ে কিন্তু আমাদের কথা বলা হয়েছে। অনেকে দেউলিয়া হয়ে যাওয়ার কারণটাই হচ্ছে যে তারা যে বাইরের কাজ করতেন সে বাইরের দেউলিয়া ঘোষণা করেছেন, তারা ব্যাংকে লোন দিতে পারেনি, ফোর্স লোন হয়ে গেছেন, তারা চালাতে চাচ্ছেন না। এটা একটা মানুষের জন্য যিনি খুব কষ্ট করে একটি ইন্ডাস্ট্রি শুরু করেছেন, খুব দুঃখজনক একটি বিষয়। তো আমি মনে করি যে আগামী দিনগুলোতে এই যে আমরা আমাদের একটি প্রণোদনা দেওয়া ছিল ক্ষুদ্র মাঝারির জন্য, কিংবা যারা $10 মিলিয়ন অ্যানুয়াল এক্সপোর্ট করে, সেই সব প্রণোদনা একটু বাড়িয়ে দেওয়া, এবং যে কোনোভাবে যারা ফোর্স লোন নিতে বাধ্য হয়েছেন এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকার জন্য, সেই লোনটাকে যাতে কোনো একটা ব্লক অ্যাকাউন্টে এনে একটু লং টার্ম পেমেন্টে করে দেওয়া। কারণ আসলে যারা ব্যবসা করেন নিজ কষ্টের টাকা দিয়ে, কেউ কিন্তু দেউলিয়া হওয়ার জন্য করেন না। তো আমি দুইটা এখানে সাপোর্ট চাইবো। একটা হচ্ছে একটা খুব স্মুথ এক্সিট পলিসি, যেটা ইট উড বি রিটেন ইন আ টেবল, তারা দেখলেই বুঝতে পারে। এবং আরেকটা হচ্ছে যারা টিকে থাকতে চাচ্ছে তাদেরকে একটি পলিসি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট। আমি যদি আপনার অনেকগুলো জিনিস আছে, এখন আমি এটাকে আনি। উনি খুব ভালো কথা বলেছেন যে টেকনিক্যাল, মানে উনি যেটা বলছেন টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে করে দেখেন ওখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজটা সাপোর্ট পাবে না পার্সোনালে। সমস্যা হচ্ছে যে সরকার চেষ্টা করতে পারে, করছেও, এডিবিরও এবং অন্যান্য মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন আরও বাড়াতে হবে, বেসরকারি সংস্থা আরও একটু কাজ করতে হবে। কিন্তু মানুষের মানসিকতা যদি না পরিবর্তন হয়, আপনি কীভাবে হবে? আমাদের তো এখানে আপনি এটা বলে দিচ্ছেন, এটা তো আমরাও বলছি, এটা অনেকগুলো পলিসি পেপার রিকমেন্ডেশন দিচ্ছি। প্রত্যেকে চাই তার ছেলে মেয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, বা নিজের পক্ষে হচ্ছে, আমি কাউকে ছোটো করছি না, বিবিএসসিএসসি, এটা অত্যন্ত স্বাভাবিক। বলে কী হবে তুমি এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা কোনো ইঞ্জিনিয়ারিং নাকি? তবে এখানে হচ্ছে কী হবে, এখানে হচ্ছে ভোকেশনাল, এখানে একটা ট্রেনিং হবে, এটা কোনো কিছু হবে নাকি না? সুতরাং এই যে সোশ্যাল যে এখানে স্টিগমা যেটা আছে, এই মানসিকতা পরিবর্তন না হলে তো হবে না। অনেকে হচ্ছে যে বিয়েতে 3rd ক্লাস পেয়ে চাকরি বেচারা পাচ্ছে না, গ্রামে বসে আছে, কিন্তু বলে বিয়ে পাশ করে আছে, আমি কীভাবে এখানে একটা মুদির দোকানে যাই? যতক্ষণ আপনার এই মানসিকতা না পরিবর্তন হবে, তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে এটা, এবং এটা হচ্ছে যে এটা আপনার ইট হ্যাজ টু কাম ফ্রম ইয়োর সাইকোলজিক্যাল চেঞ্জ, এটা হ্যাজ নো আদার ওয়ে। নাম্বার 2, যেখানে হচ্ছে যে আমি এখানে এটা শুনছিলাম, এখানে ওনার কথাগুলো ঠিক উনি ওনার খাতের হয়ে বলছেন এবং এটা বলবেনই, দ্যাটস হাউ, এখানে হচ্ছে দিস ইজ হাউ এ লবি গ্রুপ ওয়ার্কস। কিন্তু এখানে হচ্ছে যে আমাদের তো শুধু এখন প্রবলেম হচ্ছে কি, আমাদের উই হ্যাভ পুট অল আর এগস ইন ওয়ান বাস্কেট, এবং এটা আরএমজি সেক্টরকে বলে লাভ নেই, পলিসি প্ল্যানিংয়ের লাভ নেই। আমাদের কিন্তু যেভাবে আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিজ হওয়ার কথা ছিল, স্টিলের হওয়া ছিল, সিমেন্টের হওয়ার কথা হয়েছে, কিন্তু আমরা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের যে ডোমেস্টিক যে চাহিদা, এটা হচ্ছে ওটা আমরা মিট করছি। আমাদের তো এখন জিএসপি প্লাস, এখন তো আমরা আস্তে আস্তে উত্তরণ হচ্ছে, এই যে জিএসপি তখন আমরা বলছি আমাদের তো বেশিরভাগ এক্সপোর্টের মধ্যে কভার করে না, তো বাংলাদেশটা আস্তে আস্তে তো ওদের স্কেল অফ কমপ্লেক্সিটি বাড়ছে, আপনি তো আরও এসে করবেন, তখন আপনি কোন বাজারে এটা রপ্তানি করবেন? তখন তো আমাদেরকে এখন, তার মানে আমাদের ভবিষ্যতে চিন্তা করতে হবে। আমি আজীবন রেডিমেড গার্মেন্টসের লো এন্ড বা মিডিয়াম এন্ড প্রোডাক্টে যাব না, আমি উপরের ধাপে যাব। এই যে $1 বিলিয়ন ট্যারিফ আমরা প্রত্যেক বছরে দিই, এটা তো সবাই অ্যাকমপ্লি হয়ে গেছে। আমি তো বলবো যে রোহিঙ্গা শরণার্থীদের যে আমরা এটা দিচ্ছি, বলতে তো সমস্যা নেই, মানে মানুষ হাসলে তো কোনো সমস্যা নেই, $1 যদি লাভ পাই তাহলে তো লাভ আছে। $1 বিলিয়ন যে আপনারা প্রত্যেক বছর দেন এখানে করার জন্য, এখানে বেচার জন্য $6.5 বিলিয়ন মতো বা $7 বিলিয়ন মতো, এটা তো ওরা এত হিউম্যান রাইটসের জন্য কথা বলে, তাহলে রোহিঙ্গাদের উপরে এটাকে আমরা খরচ করি, আমাদের তো আমাদের পকেট থেকে অনেক যাচ্ছে, এবং এটা করলে তো আমরা আরও বেচতে পারবো। এবং এখন আমাদের হচ্ছে কি, সব কিছুতে উই এগ্রি অন দিস। আপনি স্পেশাল ইকোনমিক জোন করছেন, কিন্তু পাওয়ারের সাপ্লাই হচ্ছে আপনার ক্যাপটিভ পাওয়ার জেনারেশন দিয়ে করতে হচ্ছে, মানে এখানে তো অনেকগুলো সমস্যা আছে। সো এখানে ইনফ্রাস্ট্রাকচার আপনি যেটা বলেন, বিউরোক্রেটিক রিলে তো এখানে তো আছে, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু এখানে আমাদের কম্পিটিটিভনেস ইন্ডেক্সে আমরা নেমে যাচ্ছি। আমি কিন্তু বলছি না যে আমার কিন্তু খারাপ হচ্ছে তা না, অনেক ভালো কাজ হয়েছে, কিন্তু আমি যদি আমার ভালোটা নিয়ে খুশি থাকি তাহলে সামনে আগাতে পারবো না। বাকিরা তো হচ্ছে যে এখানে বিদ্যুতের গতিটা এগিয়ে যাচ্ছে, এটা যে আমরা যে বলছি এই বিশ্বায়নের যুগে তো আমরা তো এখানে ঘরে বসে হাততালি দিতে পারবো না। এটা হচ্ছে যে ঠিক আছে, ইটস গুড, উই মাস্ট রেকগনাইজ দ্য গুড থিংস উই হ্যাভ ডান, বাট উই মাস্ট অলসো মানে এনভিসার্জ যেখানে এখানে আপনারা কিছুদিন পরে নেপাল আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে। এটা কিন্তু আজকে এটা হাসির, আমি এটা কিন্তু এটা গ্লুমেন না, কিন্তু এটা হচ্ছে উই হ্যাভ টু ওয়ারি, উই হ্যাভ কম্পিটিটর্স এভরিওয়্যার, নট অনলি ইন রেডিমেড গার্মেন্টস। সো এবং সবারই কিন্তু একই বলছেন, আপনি যেটা বলছেন, মিস ঐশী যেটা বলছে, আমি বলছি যে আমাদের এখন স্ট্র্যাটেজিক 5 ইয়ার প্ল্যান তো আছে, বাট আমরা হচ্ছে
আমরা 3-4টা এখানে প্ল্যান করতে হবে The macro যে 10 বছরের plan মধ্যে গুলোকে এখন ম্যাক্রো শেষ এন্ড করতে হবে। মাইক্রো। both long and অনেক short ধন্যবাদ term. ব্যারিস্টার শেরিন সালাম ঐশী এবং মিস্টার পারভেজ করিম আব্বাসি আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হবার জন্য। দর্শক, কথা হচ্ছিল 50 বছরের অর্জন নিয়ে। অনেক অর্জন আছে, কিন্তু সামনের 50 বছর কিন্তু আরও অনেক কঠিন সময়, এবং সেই কঠিন সময়টাকে মোকাবেলা করবার জন্য আমরা যেমন উন্নত বিশ্বের তালিকায় যুক্ত হতে চাই, আমরা মধ্যমায়ের দেশ হচ্ছি, আমরা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু সেখানে যে ধাক্কাগুলো, বড় হওয়ার কারণে যে ধাক্কাগুলো সামলাতে হবে, তার জন্য আমরা কতটা প্রস্তুত। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ধাক্কা গোটা পৃথিবী জুড়ে, এবং আমরা সবচেয়ে ভালনারেবিলিটি দেশ, সেই ধাক্কা মোকাবেলার জন্য আমরা কতটা প্রস্তুত। ভূ রাজনীতিতে ব্যাপক মেরুকরণ হচ্ছে। আমরা জানি আমাদের এই অঞ্চলে ভারত চীনের মধ্যকার যে বৈরিতা, বিশ্ব পরিমণ্ডলে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈরিতা, এবং সেখানে বাংলাদেশ রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে কার উপরে অতি নির্ভরশীলতা, সেই চ্যালেঞ্জ যেগুলো সামনে আসবে সেগুলো বাংলাদেশ কীভাবে মোকাবেলা করবে, তার জন্যে প্রস্তুতি দরকার, এবং দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী পরিকল্পনা করা দরকার, এবং সেই প্রস্তুতিটা সরকারের দিক থেকে প্রধান প্রস্তুতি থাকা দরকার। কিন্তু একই সঙ্গে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা আছেন, ট্রেড বডিগুলো, তাদের প্রস্তুতি দরকার, আমাদের সিভিল সোসাইটি, আমাদের একাডেমিয়ার প্রস্তুতি দরকার, এবং তাদের ভূমিকা যেগুলো সেগুলো রাখা দরকার। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।